দেখুন, সাধারণভাবে নেতারা ভালো অভিনেতা হন, ভোট এলে তো আরও বড় অভিনেতা হয়ে যান। এই ক্যামেরা দেখে হাসি মুখে হাত নাড়ছেন, তো এই গরিবের দুঃখে একেবারে কেঁদে ফেলছেন, তো এই কোলে বাচ্চা তুলে নিচ্ছেন। হ্যাঁ, আবার বলছি, নেতারা ভালো অভিনেতা হন, কিন্তু ভালো অভিনেতা যখন নেতা হন, আর সেই নেতা যখন আবার মন্ত্রী হন, আর সেই মন্ত্রী যখন আবার প্রার্থী হন, এইরকমই বিরল উদাহরণ এই মুহূর্তে আমার ঠিক দুহাত দূরে বসে আছেন রাজ্যের সেচমন্ত্রী এবং ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। কাকে স্বাগত জানাবো, নেতা পার্থ ভৌমিককে নাকি অভিনেতা পার্থ ভৌমিককে? হ্যাঁ, দুটোর মধ্যে পার্থক্য আছে। এরকম আমি প্রথমেই বলি, আমি নেতা নই, আমি মমতা ব্যানার্জির দলের একজন কর্মী, এবং আমি জীবনে ছাত্র জীবনে অশোক দেবের হাত ধরে রাজনীতি করে, মমতা ব্যানার্জির সাথে যুব কংগ্রেস করে আজকে তৃণমূল কংগ্রেস করছি। আমি অন্য কোনো রাজনৈতিক নেতার সান্নিধ্যে জীবনে আসেনি। মানে সেই সময় যখন 90-এর দশকে, মানে আমি ছাত্র পরিষদ থেকে যখন যুব কংগ্রেস, অনেক বড় বড় নেতা বাংলার বুকে ছিলেন, সুব্রত মুখার্জি প্রয়াত, সবাই প্রয়াত, প্রিয়দা, সৌমেন মিত্র, প্রণব মুখার্জি। আমি জীবনে কোনোদিন কারোর কাছে যাইনি। আমার বেড়ে ওঠাই মমতা ব্যানার্জির সান্নিধ্যে, এবং সেখান থেকেই একটা আবেগ কাজ করে। আমি এবং ওনার, তাহলে কি পার্থ তুমি বলছো তুমি নেতা কম অভিনেতা বেশি? না, ওটাও না। আমি বলছি যে আমি খুব সিম্পলি যেরকম জীবনযাপন করি, আমি নেতা সুলভ আচরণ কোনো কর্মীর সাথে করি না। আপনি যে কোনো কাউকে জিজ্ঞেস করে দেখতে পারবেন। আর আমি ছোটবেলা থেকে অভিনয় করি, বাজে কথা বলে লাভ নেই। আমি রহরা রামকৃষ্ণ মিশনে পড়ার সুবাদে মামা বাড়িতেই আমার বেড়ে ওঠা, সোদপুরে মামা বাড়ি ছিল আমার, তো ওখানেই বেড়ে ওঠা। ওখানে একটা পুকুরকে ঘিরে 28টা বাড়ি, এরকম ছিল বার্মাশেল কলোনি আগে, যেটা ইংরেজদের ছিল। হ্যাঁ, ওখানে পুজো হয়, বার্মাশেল কলোনি, ওখানেই আমার বেড়ে ওঠা। এবং ওখানে একটা অসাধারণ 28টা বাড়ি মিলে তো একটা অসাধারণ পরিবেশ ছিল। ওই ছোট মাঠে ফুটবল খেলা, রাবারের বলে, তারপরে পুকুরে ঝাঁপানো, মার্চ মাসে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, দুর্গাপূজা, বিজয় সম্মিলনী। আর আমার বাড়িতে, মামা বাড়িতে, আমার 7 মামা, 7 মাসি, আমি, আমার দাদুর ভাইয়ের 2 ছেলে, 2 মেয়ে, বাংলাদেশ যুদ্ধের সময় চলে আসা দাদুর বন্ধুর 1 ছেলে, মানে প্রায় 30 জনের পরিবার। আমরা একই বিছানায় মাটিতে 6 জনে শুতাম একটা মশারির তলায়। ওরকম ভাবে বেড়ে উঠেছে। তুমি বলছো ওই 30 জনের পরিবার এখন তৃণমূল পরিবার, এখন হ্যাঁ বড় বড় আকার ধারণ করেছে। ওই যে নাটকের হাতে খড়ি, কিন্তু মানে প্রকৃত অর্থে নাটক আমি শিখেছি, মানে বুঝতে শিখেছি যে নাটক প্রকৃত অর্থে মঞ্চে কি, সেটা ব্রাত্য বসু। আচ্ছা, উনি আমাকে বিধানসভায়, তোমার প্রথম বোধহয় মেঘে ঢাকা তারা, ব্রাত্যদাই আমাকে বললেন যে আপনার এত ইন্টারেস্ট, আপনি এত নাটক দেখেন, এসব করেন, আপনার গলা ভালো, আপনি তো অভিনয় করতে পারেন, আপনি করেন না কেন? আমি বলি, দাদা আমি তো জীবনে পাড়ার ওই মাচা ছাড়া কোনোদিন কোথাও অভিনয় করিনি, আমি কি করে করব? বলছে যে না, আমি করাবো। সেই ব্রাত্য বসু কত নাম্বার দিচ্ছে আপনাকে আমি দ্রুত একবার দেখে নেব। একজন থিয়েটারের সার্বিক লোক হিসেবে পার্থকে আমি নিশ্চয়ই 10-এ 7 দেব, আর পলিটিশিয়ান হিসেবে আমি পার্থকে ওই 7-8ই দেব, কোনো সন্দেহ নেই। কেননা পলিটিক্সও পার্থ খুব প্যাশনেটলি করেন, থিয়েটারটাও খুব প্যাশনেটলি করেন। পার্থ প্রথমে রাজনীতিবিদ, তারপর অভিনেতা। হ্যাঁ, যেহেতু উনি আগে রাজনীতিবিদ পরে অভিনেতা, এবং দুটোর মধ্যে প্যাশন আছে, তো আমি বলবো যে রাজনীতিবিদকে আমি একটু এগিয়ে রাখবো। বেশ, ব্রাত্যর বিশ্লেষণ আমরা শুনলাম, কিন্তু পার্থদা, এই গত 29শে মার্চ যে ভদ্রলোকের জন্মদিন গেল, সে অসাধারণ মানুষ উৎপল দত্ত। টিনের তলোয়ার যখন লিখতে শুরু করেছেন, যে নাটকে আপনি সেই বেণীমাধব চাটুর্যের রোল করে এত খ্যাতি পেয়েছেন, তো টিনের তলোয়ারের কথা যখন হলো, তখন উৎপল দত্ত ভাবছেন এই পুরো নাটকটা নিয়ে তার লেখালেখি ভাবনার প্রক্রিয়া চলছে। তখন পিপলস লিটল থিয়েটারের প্রোডাকশন ম্যানেজার অসিত বসু তার নতুন বাড়িতে এসছেন। তো উৎপল দত্ত তাকে বলছেন, আমি পড়ছিলাম, এই যে অ্যাটাক অন দ্য সোসাইটি, এটা গিরিশবাবুর সময়ে যেরকম চলছে তার থেকে চেহারাটা হয়তো পাল্টেছে, কিন্তু বেসিকটা পাল্টায়নি। আমার প্রশ্ন, বেসিকটা তো এখনো পাল্টায়নি পার্থদা। শিল্পী পার্থ ভৌমিক কোথায় প্রতিবাদ করবে, কোথায় গর্জে উঠবে, তা না পার্থ ভৌমিকই কিনা শাসক দলের মন্ত্রী। ক্ষমতায় থাকার জন্য কখনো আফসোস হয় না? না, দেখুন, আমি একটা কথা বলি, আফসোস হতো যদি আমি দেখতাম আমার দল কোনো
স্টেপ নিচ্ছে না, তাহলে নিশ্চয়ই আফসোস হতো। কিন্তু আমি সাম্প্রতিককালে বলতে পারি, আপনি বলতে পারেন আপনার দলের অমুক জেলে গেছে, অমুক জেলে গেছে, আপনার সন্দেশখালিতে এই হয়েছে, কিন্তু আপনি দেখবেন দল কিন্তু প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছে। কিন্তু আপনি বলতে একটা দেখান পার্থদা, একটা উদাহরণ যেখানে দল কেউ গ্রেফতার হওয়ার আগে তাকে বহিষ্কার করেছে, ঘটনা ঘটার আগে খবর পেয়ে পুলিশ সূত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে, আপনারই নেমসেক, তাকে 50 কোটি উদ্ধারের আগে গ্রেফতার করেছে, অথবা সতর্ক করেছে, অথবা শাস্তি দিয়েছে। একটা উদাহরণ নেই। না, জানবে কি করে আপনি সেটা তো বলুন? সরকার না, না, চালাচ্ছেন 12 বছর, না, না। পুলিশ প্রশাসন আপনার হাতে, জানাটা তো সরকারের কাজ। না, এটা জানতে পারিনি। এবার আপনি বলতে পারেন এটা পুলিশ প্রশাসনের ব্যর্থতা, এটা আপনি বলতেই পারেন, কিন্তু দল জানতে পারেন। আমার দলের নেতা, একটা দলের নেতা যিনি সিপিএমের বিরুদ্ধে লড়াইয়ে একটা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তাকে আমি অবিশ্বাস করব কি করে? একটা বিশ্বাস তো একটা বড় ব্যাপার। হ্যাঁ, কিন্তু দল এবং সরকারের শীর্ষ পদে বসে তিনি কি করছেন সেই দিকে দলের নজর থাকবে না? না, তাহলে তো প্রত্যেকের পিছনে গোয়েন্দা লাগাতে হয়। অ্যাকচুয়ালি সেটা হয়নি। আপনি যদি বলেন যে অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া উচিত, আমি বলবো নিশ্চয়ই দল অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে। আমাদের প্রত্যেকের পিছনে একটা করে গোয়েন্দা লাগানো উচিত, কারণ যে ভুল পার্থ চ্যাটার্জি করেছে সেই ভুল আগামী দিনে পার্থভূমিক করবে না, এই গ্যারান্টি কে দেবে? অতএব মানে আপনার কথা অনুযায়ীতেই বলতে হয়। আমি বলছি যে বিশ্বাস একটা বড় জিনিস, বিশ্বাসের উপরে দাঁড়িয়েই আপনাকে টিকে থাকতে হবে। আপনি সব মানুষকে অবিশ্বাস করে কি করে জীবনে বেঁচে প্রশ্নটা থাকবেন? অবিশ্বাসের না, প্রশ্নটা ভিজিলেন্সের, সার্ভিলেন্সের, এবং সেটা নিয়মিত নজরদারির বিষয় নয়। কিন্তু আমি যে মানুষকে যে পদটা দিয়েছি, একটা পার্টির মহাসচিব, একটা রাজ্যের শিল্পমন্ত্রী, তার আগে তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি কি করছেন, তার কোথায় যাতায়াত, কোথাও থেকে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গা থেকে টাকার, পরবর্তীকালে এলো অডিও ক্লিপ থেকে শুরু করে টাকা তোলার গল্প। আমি বলছি এইটা সরকারের নজরে থাকবে না? এটা তো রুটিন কাজ, এটা কোনো গোয়েন্দাগিরি বা পিছনে চল লাগানো না। আমি বলছি যে এটা প্রশাসনিক কিছু ব্যর্থতা থাকতেই পারে, কেন আমাদের নজরে এলো না, কিন্তু অতি অবশ্যই দলের গোচরে ছিল না। আমি এটুকু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। বেশ, এবার আফসোসের কথা যেহেতু পার্থদা বললাম, আবার একটু ফ্ল্যাশব্যাকে যাই, যে নৈহাটি ঋষি বঙ্কিম কলেজের গরিব ছাত্ররা যাতে সুযোগ সুবিধে পায়, আসল যে গরিব তার কাছে সুযোগ সুবিধে পৌঁছে যায়, ছাত্র পরিষদের নেতা পার্থ ভৌমিক একদিন এ নিয়ে সরব হয়েছিলেন। দিনের পর দিন আপনি আন্দোলন করেছেন। আজকে যখন শুনলেন যে কিছু যোগ্য ছাত্রছাত্রী, তরুণ তরুণী তারা চাকরি পেল না, কিছু অযোগ্য তরুণ তরুণী পয়সা দিয়ে কার্যত চাকরি কিনলো, তখন আপনার মনে হয়নি এটা ঠিক হচ্ছে না? না, এটা যদি ঠিক মনে হতো সরকারের, তাহলে তো ব্রাত্য বোস বারংবার আলোচনা করতেন না। আজকে আপনি তো এটাও বলতে হবে যে ব্রাত্য বসুর আমলে এই যে 10,000 শিক্ষক নিয়োগ হয়ে গেল। ঠিক, আমি তার সঙ্গে আরেকটা পয়েন্ট যোগ করব, সেটা হচ্ছে, আপনি যেহেতু ব্রাত্যর নামটা করলেন, এই ব্রাত্য বসু প্রথম দফায় যখন শিক্ষামন্ত্রী ছিলেন একটা বৈপ্লবিক দুঃসাহসিক কাজ করতে গেছিলেন, যে অনলাইন ভর্তি, যাতে এই সমস্ত ভর্তির ক্ষেত্রে যে দুর্নীতি, টাকা নেওয়া, এটা সেইখানে ফুল স্টপ বা দাঁড়ি পড়ে যেত। সেই অনলাইন ভর্তি কিন্তু তাকে করতে দেওয়া হয়নি। তারপর তার অন্য কারণে হতে পারে, কারণ আমি জানি না, কিন্তু শিক্ষামন্ত্রী পদ চলে গেল, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী হলেন। আজকে আপনি আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না, যদি ব্রাত্য বসু সেই সময় অনলাইন ভর্তি করতে পারতেন, ভর্তির ক্ষেত্রে যে দুর্নীতি এবং টাকা নেওয়ার অভিযোগ একটা উঠতো না। সেন্ট্রালাইজড অনলাইন ভর্তি, এ তো চেষ্টা হয়েছিল, কিন্তু সেই চেষ্টা তৃণমূল সরকার তাতে শিলমোহর দেয়নি। না, আমি তো আপনাকে বলছি, ব্রাত্য বোস তাহলে 2021-এ শিক্ষামন্ত্রী হলো কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো সিদ্ধান্ত নিয়েছিলেন। নিশ্চয়ই, কিন্তু তিনি যেই বৈপ্লবিক সিদ্ধান্ত নিতে গেলেন, তার দফতর চলে গেল। হয়তো অন্য কারণে ছিল, আমি জানি না, আমি ভেতরের খবর জানি না, আমি বলতে পারবো না, কিন্তু পারলেন না। না, আমি বলছি এই কারণে দপ্তর গেছে কিনা আমি জানি না, কিংবা আমি যতদূর জানি যে ব্রাত্যদা নিজেই দিদিকে বলেছিলেন যে আসলে আমি তখন, ব্রাত্যদা খুব থিয়েটারের কাজে মগ্ন ছিলেন, আমি এত টেনশন আমি নিতে পারছি না। হতেই পারে, এটা আমার যতদূর ব্রাত্যদার মুখ থেকে শোনা, যে আমাকে একটা সামান্য হালকা দপ্তরের দায়িত্ব দেওয়া হতেই পারে। আমি বলছি যে তার এই জন্য পদ গেছে আমি বলছি না, কিন্তু সেই ব্যবস্থাটা যদি তখন হতো, তাহলে অনেকগুলো অভিযোগ যেটা 2016 অনওয়ার্ডস উঠলো, তার একটা বড় অংশ কিন্তু উঠতো না। আমি এখান থেকে আমার দ্বিতীয় প্রশ্নে আসবো, এটাও ফ্ল্যাশব্যাক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সন্তোষ মোহন ভট্টাচার্য, তার বিরুদ্ধে বামেদের সেই আন্দোলন, তার
মানে একটা কলঙ্কজনক ইতিহাস রয়েছে। তখন আপনি ছাত্র, সেই সময়ও আপনি বারবার ছাত্র পরিষদ নেতা হিসেবে ফুঁসে উঠেছিলেন। আমি বলছি আজকে যখন দেখেন যে রায়গঞ্জ কলেজে অধ্যক্ষ নিগ্রহ কিংবা আরাবুল চক ছুঁড়ে মারছেন শিক্ষিকাকে, আমি বলছি সেই ছাত্র নেতা তরুণ তুর্কি পার্থ ভৌমিকের অতীতটা বলে না যে এইগুলো অন্যায়, এতেও প্রতিবাদ করা দরকার? আরাবুল তো গ্রেপ্তার হয়েছিল, আরাবুলকে তো দল সমর্থন করেনি। সম্পূর্ণ অন্য মামলায়। না, আমি বলছি আরাবুলকে দল এখনো তো বোধহয় সম্ভবত গ্রেফতার হয়ে আছে। হ্যাঁ, আরাবুলকে দল সঙ্গে সঙ্গে সতর্ক করেছিল এবং দল পরবর্তীকালে ওর যে জায়গাটা ছিল একটা সময় সেখান থেকে ওকে সরিয়েও দিয়েছে। এক, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, দেখুন মানে সারা পশ্চিমবাংলা জুড়ে এতগুলো কলেজ আছে, এতগুলো বিশ্ববিদ্যালয় আছে, খবর পাওয়ার পরে সরকার স্টেপ নিয়েছে কিনা এটা আপনি কাইন্ডলি দেখুন। আমার বক্তব্য হচ্ছে যখন অভিযোগ এসছে সরকারের কানে, সরকার কিন্তু সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছে। সরকার যদি পদক্ষেপ না নিত, প্রথম অবস্থায় দেখুন বিভিন্ন জায়গা থেকে খবর আসে, ঠিক আছে, প্রশাসন থেকে আসে, দলীয় স্তর থেকে আসে, কোনো সাধারণ মানুষ থেকে আসে। হয়তো প্রথম অবস্থায় ফিডব্যাক আসার পরে আপনাদের মনে হতে পারে আমাদের কোনো স্টেটমেন্ট দেখে, কিন্তু যখন দিদি যখন ফাইনালি কিছু সিদ্ধান্ত নেন, দিদি কিন্তু বাস্তব অবস্থার উপরে দাঁড়িয়ে যেটা ন্যায্য, দিদি কিন্তু তার পক্ষে কথা বলে। বেশ, আমি এই শব্দটা সরিয়ে রাখলাম, ন্যায্য। দায়বদ্ধ নাটকে আপনার অভিনয় প্রচুর প্রশংসিত হয়েছে, কিন্তু কোথাও একটা মন্ত্রীর দায়বদ্ধতা, সব থেকে বড় কথা রাজনৈতিক বাধ্যবাধকতা, কোথাও একটা ন্যায্য কথাটা বলতে বাধা দেয়? না, আমার ফেরারি ফৌজেই একটা কথা আছে, আমি দেবুদা আমার লিডার ছিল দেবশঙ্কর হালদার, আমি তাকে বলছি যে একটা কথা নির্ভয়ে কমু, দেবুদা বলছে কও। আমি তখন বলছি আপনার রাজনীতি ভুল, এই রাজনীতি কারেক্ট হইতে পারে না। তো সেই পার্থ ভৌমিক কাউকে মুখের ওপর বলতে পারবেন যে আমি আপনাকে এটুকু বলতে পারি, আমার নেতারা জানেন, আমার দিদিও জানে, অভিষেক ব্যানার্জিও জানে, আমি বাস্তব কথাটা সামনে বলি, সেটা আমি ভুল হতে পারি, আমি যদি ভুল হই আমাকে শুদ্ধ করে দেয়, দিদি বকাবকি করে শুদ্ধ করে দেয়। বেশ, আপনি দেবুদার কথা বললেন, দেবশঙ্কর হালদার ঠিক কি বলছেন আপনাকে নিয়ে দেখাবো। আমি বিশ্বাস করি রাজনৈতিক নেতারা বেশিরভাগ সময় নাটক শব্দটাকে ব্যবহার করেন। এই অমুক নাটক করছেন, উনি নাটক করছেন, তুমি নাটক করছেন। ও কোনোদিন বলেছে কিনা আমি জানি না, কারণ ও তো নাটকই করে। তা আমার মতো অভিনেতারা চমকে চমকে উঠে নাটক করছে মানে মিথ্যে কথা বলছে, সেইটার প্রতিশব্দ নাটক হতে পারে নাকি? ওরই মুখে একটি সংলাপ আছে যে বলে আমার দিকে তাকিয়ে, কিন্তু মন তো পলিটিক্যাল প্যাম্পলেট পড়ে না দাদা সব সময়। আমি জিজ্ঞেস করি মন তাহলে কি পড়ে তোমার মন? আসলে এইটাই হচ্ছে আসল কথা, যে রাজনৈতিক সমস্ত কর্মকাণ্ডের ভেতরে থেকেও নিজস্ব মনকে বাঁচিয়ে রাখা, যা কিনা নাটক যে শিক্ষা দেয়, যে তোমার ভেতরে সংবেদনশীল মনটাকে বাঁচিয়ে রাখো এবং সে যা বলে সেটা মাঝে মাঝে পড়ো, সেইটি পড়ে তুমি তোমার যাপনকে বা তোমার চলনকে এগিয়ে নিয়ে যাও। পার্থদা, সংবেদনশীল মন নিঃসন্দেহে ন্যায্য কথা বলতে শেখায়, কিন্তু সব সময় কি আপনিও বলতে পারেন? আমি উদাহরণ দিই, সন্দেশখালিতে আপনাকে পাঠানো হয়েছিল, পার্থ ভৌমিক 24শে ফেব্রুয়ারি সেখানকার মাটিতে দাঁড়িয়ে তিনি বলছেন কোট আনকোট, একজন মা বোনের নির্যাতনের কোনো অভিযোগ আসেনি, মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। এইটা যখন বলছেন তার আগে একাধিক অভিযোগ আপনার পুলিশের সামনে এসেছে। আপনারই পুলিশ উত্তম সর্দারকে 10ই ফেব্রুয়ারি গ্রেফতার করেছে, 17ই ফেব্রুয়ারি আপনারই পুলিশ গণধর্ষণের ধারা যুক্ত করে শিবু হাজরাকে গ্রেফতার করেছে। সেখানে 24শে ফেব্রুয়ারি পার্থ ভৌমিককে বলতে হচ্ছে যে সব অভিযোগ মিথ্যে। কেন? দলের কাছে দায়বদ্ধ বলে? না, আমি বলি, আমি পরবর্তীকালে আপনি শুনে দেখবেন, আমি বলেছি যে একটা দুটো ক্ষেত্রে ঘটনা ঘটতে পারে, পুলিশ তার যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে এবং আমরা নিন্দে করি, কিন্তু যেরকমভাবে দেখানো হচ্ছে সন্দেশখালীর প্রত্যেকটা মা বোনের উপর অত্যাচার হচ্ছে সেটা সঠিক নয়, এবং সেটা সন্দেশখালীর মা বোনেরাই বলছে। আমি নিজে একটা পরে সবাই গেছিলাম, সেখানে মা বোনেরা বলছে এটা প্রচার করে, মানে ওনাদের আত্মীয় স্বজনরা ওনাদের বলছেন এই তোর উপরেও কি শারীরিক নির্যাতন হয়েছে, এটা আমাদের কাছে অপমান সূচক হচ্ছে। না, সেটা তো একটা মানসিক ট্রমা, একটা সামাজিক ট্রমার ব্যাপার থাকে। আপনি দাদা, আমি বসেছিলাম ওখানে, প্রচুর মেয়ে আমার সাথে ঝগড়া করেছে, চিৎকার করেছে, আমি মাথা নিচু করে শুনেছি। আমি কিন্তু বলেছি আমি ক্ষমা চাইছি, ক্ষমা করে দিন, ভুল হয়েছে। আমি কিন্তু তাহলে বলতাম না ভুল হয়েছে,
আমি ঠিক বলতাম দাদা, না। কিন্তু এবং ধরুন যে মহিলারা থানা ঘেরাও করেছেন একদিন নয় দিনের পর দিন, আপনি তো এইটা মানবেন যে সেখান থেকে বাইরে থেকে কোনো অন্য প্রদেশ থেকে এসে মহিলারা ঘেরাও করেননি? তাদের বড় অংশ, তাদের সিংহভাগ ওখানকার যখনই স্থানীয়। দলের কানে খবর এসছে, আমি তো নিজে ক্ষমতার অধিকারী নই যে কাউকে দল থেকে বার করে দেবো। আমাকে দলের নেতা বলেছেন বলেই তো আমি বলেছি উত্তমকে দল থেকে বার করে দেওয়া হলো। ঠিকই, কিন্তু আমি বলছি যে কোনো সংবেদনশীল দল যারা গ্রাউন্ড ওয়ার্ক করে, দলের তো তৃণমূল স্তর থেকে খবর আসবে যে এখানে এই হচ্ছে। আমি বারবার যে জায়গাটা ধরার চেষ্টা করছি, আমি কিন্তু বারবার বলেছি, আপনাদের কাছে যদি ক্লিপিংস থাকে দেখবেন, অতি অবশ্যই এই এলাকায় আমাদের সাংগঠনিক দুর্বলতা ছিল। বারবার বলেছি, একবার না বারবার, যার জন্য এই খবরগুলো আমাদের কানে পৌঁছয়নি। মানে কোথাও একটা আপনি বলছেন ডিসকানেক্ট হ্যাঁ হয়েছিল। হ্যাঁ, আমি কেন বলছি, আগে আমাদের জেলা একটা সাংগঠনিক জেলা ছিল, পরে সেটাকে 5 ভাগে ভাগ করা হয়েছে। আগে জ্যোতিপ্রিয় মল্লিক পুরোটাই দেখতেন, আমরা আলাদা একটা সেক্টরে দেখতাম। আমি নিজে 18 অবধি 19 অবধি যুব সভাপতি ছিলাম। তারপরে আমি ব্যারাকপুরে সংগঠনে 21-এর পরে দায়িত্ব পাই। স্বাভাবিকভাবে ব্যারাকপুরের বাইরে আমার কোথাও আর সেই অর্থে যোগাযোগ নেই, কারণ প্রত্যেকটা এলাকায় আলাদা আলাদা সভাপতি হয়েছে জেলা অনুযায়ী। তা স্বাভাবিকভাবেই যখন আমাকে মূলত পাঠানো হয়েছিল ইরিগেশন ওরিয়েন্টেড, ওইখানকার গ্রামের মানুষের খুব সমস্যা ছিল। আমি কিন্তু মানে সাংগঠনিক দায়িত্ব নিয়ে সন্দেশখালী যাইনি। ওখানে দায়িত্ব ছিল আমাদের নেতা সুজিত বোস, তার উপর, এবং হাজি নুরুল হচ্ছে আমাদের দলের সভাপতি, এখন প্রার্থী। সুজিত দাই আমাকে বলেছিল যে ওখানে ইরিগেশনের প্রচুর সমস্যা আছে, তুই চল। আমি যে প্রথম দিন গেছিলাম, আমি পুরো ডিপার্টমেন্ট নিয়ে গেছিলাম, এবং আমি প্রথমে নেমেই তার বাড়িতে গেছি যে আন্দোলনের মাথা ছিল, একজন মাস্টারমশাই, সুজন, মোস্ট প্রবাবলি সুজন না সুজয়, এরকম কিছু একটা নাম হবে। কিন্তু আমি বলছি পার্থদা, ডিসকানেক্ট কেন মারাত্মক কথা এটা? একদিকে হচ্ছে পার্টির নিজস্ব যোগাযোগ, যে নেতা তার দায়িত্বে ছিলেন, দুদিকে হচ্ছে 2021 অনওয়ার্ডস আপনারা একটা পেশাদার সংস্থাকে দিয়ে তারা বিভিন্ন ক্ষেত্রে তারা কন্টিনিউয়াস সার্ভে করে যান, মানুষের সঙ্গে কথা বলেন, এমনকি একেবারে ইন্ডিভিজুয়াল লেভেলে বিভিন্ন সমীক্ষা তারা করতেই থাকেন। এবং তৃতীয় হচ্ছে পুলিশ প্রশাসন। এই তিনটে মেশিনারি একসঙ্গে ফেল না করলে এ তো হওয়ার কথা না। কেন আমি বলছি যে আজকে যদি শেখ শাহজাহানের বাড়িতে রেড না হতো, আর সেই রেডে ইডি অফিসার্স আর সিআরপিএফ জওয়ানরা মান না খেতেন, মাথা না ফাটতো, এই ঘটনা তো সামনে আসতো না দাদা। না, আমি তো বলছি, মানে আমি সিবিআই ইডি রেড সম্পর্কে বলবো না, কারণ না, আমি বলছি ওই ঘটনার প্রেক্ষিতে এটা সামনে এলো, কিন্তু ওই ঘটনা না ঘটলে তো এই রকম ঘটনা হচ্ছে সন্দেশখালীতে, ওই ঘটনা আপনি কি মনে করেন শাহজাহানের বাড়িতে ইডি রেডের সাথে এই আন্দোলনের কোনো সম্পর্ক আছে? এই আন্দোলনটা হলো কেন? আন্দোলনটা হলো যে এটাই সন্দেশখালীতে, আমি আপনাকে ফ্যাক্ট বলছি, সন্দেশখালীতে কোনো পরিকল্পিতভাবে যেটা হয়েছে তার মধ্যে তৃণমূলেরও প্রচুর লোক ছিল। আমি আপনাকে বলছি, প্রচুর তৃণমূলের লোক ছিল। মানে আপনি বলছেন যে তৃণমূলের লোকও এই আন্দোলনে ছিল 100%। আমি আপনাকে বলছি, আজকে আপনি সন্দেশখালী গ্রামে যান, এর তো একটা ব্যাখ্যা পার্থদা এটাও হতে পারে যে শাহজাহান এলাকা ছাড়া হওয়ার পর সাধারণ মানুষ সাহস পেল যে তাদের ও ক্ষোভের কথা না, তখন তো শাহজাহান ইডির পরে এলাকা ছাড়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে ফেরার। আমি বলছি যে 5ই জানুয়ারি সন্দেশখালী গ্রামে কেন, সন্দেশখালী গ্রামে যারা মূলত এটা আন্দোলন বিক্ষোভ করেছিল তাদের মধ্যে প্রচুর তৃণমূলের মানুষও ছিল। আমি আপনাকে বলছি এটা, এবং আমি দলকে এটা জানিয়েছি, দল জানে এটা যে প্রচুর মানে তৃণমূলের লোকও ছিল, এবং তারা ডিপ্রাইভড হচ্ছিল। এই যে আমাকে ইরিগেশনের জন্য কেন দিদি পাঠিয়েছিলেন, ওখানে চাষের জমিতে ভেরির জল ঢুকিয়ে ওটা মাছের তৈরির একটা জায়গা করে দেওয়া হচ্ছিল, মানে কেটে ফেলা হচ্ছিল ইলিগাল ভাবে। এবার দেখুন, একটা গ্রামের প্রত্যন্ত জায়গা, ইরিগেশন ডিপার্টমেন্টে আমার যারা আমি অফিসারদের বললো স্যার এত ইন্টেরিয়রে তো আমরা আসি না, আমরা তো দেখি যে আমার বাঁধ ঠিক আছে কিনা, আর ইরিগেশনের যে জলটা মানে খালটা আমরা কেটে দিয়েছি সেই জলটা যাচ্ছে কিনা। এবার সেটা গ্রামের প্রত্যন্ত এলাকায় ওইটা কেটে আবার কেউ জল ঢুকিয়ে দিয়েছে, এটা আমরা বুঝবো কি করে? আমরা দেখছি জলটা তো যাচ্ছে আমাদের যে সেক্টর থেকে। আমাকে গিয়ে সব যারা বিদ্রোহ করেছিল তারা যখন আমায় বললো যেরকম চাষের জমিতে ভেরির জল এরকম ঢুকিয়ে দেওয়া হয়েছে, আলাম কি করতে হবে? বলে দাদা এই জায়গাগুলোকে আটকে দিই।
আমি ইরিগেশন ডিপার্টমেন্ট নিয়ে সবগুলো জায়গা ওদের দেখি এবং পার্থদা, এই পর্যন্ত আমার কোনো আপত্তি নেই, সত্যি সেচ দপ্তরের একেবারে মাইক্রো লেভেলে তাদের নাই জানতে পারেন, কিন্তু আমার বক্তব্য, আপনি একটা মারাত্মক কথা বললেন যে এই যে আন্দোলন হলো তার মধ্যে তৃণমূলের লোকও ছিল, তৃণমূলের মানুষও ছিল, তাহলে ইনিশিয়ালি ডিনাইয়াল মোড পার্টি, তারপর গোটা ঘটনার দায় বহিরাগত এবং সিপিএম বিজেপির ওপর চাপিয়ে দেওয়া হলো কেন? না, না। তৃণমূলের লোকও তো ছিল। না, আমি বলছি তো এই আন্দোলনে যারা পরিকল্পিতভাবে এটা করেছিল তাতে তারা তৃণমূলেরও প্রচুর মানুষের সমর্থন পেয়ে গেছিল। আমি যেটা বলতে চাই, দিলীপ বলে একটি ছেলে ছিল, সে প্রাক্তন পঞ্চায়েত প্রধান ছিল, সেও এর মধ্যে ছিল, যে যাকে শিবুরা এলাকা ছাড়া করে দিয়েছিল, যেটা ফ্যাক্ট, আমি আপনাকে সেটা বলি। বেশ বেশ। এবং স্বাভাবিকভাবে ওর যারা একটা প্রধান ছিল দীর্ঘদিন 5 বছরে, তার একটা তো সার্কেল থাকে, তারাও এদের সাথে মিশে গেল। পরিকল্পিত চক্রান্ত সিপিএম বিজেপি ওরা মিলে করেছে, মানে প্রথম শুরুটা করেছে, কিন্তু তাদের সাথে এরা মিলে গেল। এরপরে অবধারিত আমার পরের প্রশ্ন যেটা হবে পার্থদা, এই দিলীপ বাবুকে সঙ্গে নিয়ে হাজি নুরুল তিনি প্রচারে গেলেন সম্ভবত পরশুদিন, নিয়ে গেলেন কেন? এটাই তো বলছি, দিলীপদের আন্দোলনটা, ওটা যদি মানুষের আন্দোলন না হতো তাহলে তো শিবুর উত্তমরা জেলে থাকতো না। ঠিক, ওটা যদি মানুষের আন্দোলন হয় তাহলে বহিরাগত তত্ত্ব না, আইদার অর সিচুয়েশন। না, আমি আপনাকে বলছি, বহিরাগত বলতে বলা হয়েছিল ওখানে, আপনি প্রশাসন থেকে খবর নিয়ে দেখুন, কিছু লোক ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল আগে এই আন্দোলনটাকে আরো বেশি করে প্রকাশ্যে আনার জন্য। তারা বাইরের লোক ছিল, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, কিন্তু তারা গিয়ে আন্দোলনটাকে কোন পথে করতে হবে সেটা জাস্টিফাইড করেছিল। দিলীপ তো কেনিয়ে থাকতো, দিলীপ সন্দেশখালী। আমি আপনার কথা আমি বলছি, দুটো একসঙ্গে ঠিক হতে পারে না। যদি নিরাপদ সর্দার গ্রেফতার হন এবং সেই গ্রেফতার সঠিক হয় তাহলে দিলীপ বাবুর ভূমিকা থাকতে পারে না, তাহলে দিলীপ বাবুকে গ্রেফতার করা উচিত ছিল, নিরাপদ সর্দারকে নয়। আর যদি নিরাপদ সর্দার আর বহিরাগত তত্ত্ব ঠিক হয় তাহলে আপনি তো সম্পূর্ণ উল্টো কথা বলছি না। নিরাপদ সর্দাররা এবং বিজেপি মিলে আন্দোলনটাকে সংগঠিত করেছিল, তাকে সমর্থন করেছিল দিলীপরা বাইরে থেকে, এবং দিলীপের টিমটা। আর সেই দিলীপ, তাহলে দিলীপকেও গ্রেফতার, একই অপরাধী দিলীপকেও গ্রেফতার করা উঠেছিল, তাহলে সেই দিলীপকে নিয়ে হাজি নুরুল কি করে লোকসভার ভোটে প্রচার করে? অ্যারেস্ট যখন নিরাপদ সর্দারকে করা হয় তখন তো তারা ওখানে লাঠি হাতে ধরিয়ে দিয়েছিল, দিলীপ তো সন্দেশখালীতে ছিল না। আমি আপনাকে মনে করিয়ে দিই যে দিলীপ সন্দেশখালীতে ছিল না। কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি যখন জামিন দিলেন নিরাপদ সর্দারকে, বলেছিলেন যে 17 দিন যারা এই গ্রেফতার করেছে তাদের গ্রেফতার করা উচিত, অর্থাৎ যে পুলিশ নিরাপদ সর্দারকে গ্রেফতার করে 17 দিন জেলের মধ্যে রাখলো তাদের গ্রেফতার করা উচিত। মাননীয় বিচারপতি, আমি তো বিচারপতির বিরুদ্ধে একটা কথাও বলবো না, আমি শুধু এটুকু বলবো, নিরাপদ সর্দার হাতে লাঠি তুলে দিয়েছিল, দিলীপ কিন্তু এলাকায় ছিল না, দিলীপ বাইরে ছিল। আমি বলেছি দিলীপ 5 বছর প্রধান থাকার কারণে দিলীপকে ঘিরে যে তৃণমূলের বৃত্তটা ছিল তারাই আন্দোলনে সামিল হয়েছিল। দিলীপ তো স্পটে ছিল না, তাদের ভোটের মুখে এখন তৃণমূলে তারা সামিল হয়ে গেছে। হ্যাঁ, তারা, দিলীপ তো স্পটে ছিল না, দিলীপ তো এলাকায় ছিল না, দিলীপ তো এলাকার বাইরে ছিল। বেশ, আমি এখান থেকে প্রশাসনের পাটে আসি। সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে আবার প্রলয় রাজ চক্রবর্তীর হইচই ফেলে দিয়েছিল ইন্সপেক্টর করালি বাবুর সেই হ্যালো স্যার কিংবা সিপিইউ চলে না স্যার, মুখে মুখে ফিরেছে মানুষের। সন্দেশখালীর আশেপাশে 3-3টে থানার পুলিশের মধ্যে বাস্তবের করালিবাবুকে খুঁজে পেয়েছিল পার্থ ভৌমিক। আমি বলছি, এমন অবস্থা ছিল ন্যাজার থানাকে কলকাতা হাইকোর্টের তদন্ত প্রক্রিয়ার বাইরে রাখতে হয়েছিল পার্থদা। না, আমি এটা বলতে পারবো না, কারণ আমি তো পুলিশ প্রশাসনের সাথে কোনো কথা বলিনি, আমি খুব অনেস্টলি বলছি। কিন্তু গ্রামের মানুষের ফিডব্যাক নিয়েছে। হ্যাঁ, আমি গ্রামের মানুষের সাথে, গ্রামের মানুষ কিন্তু, আমি আপনাকে অনেস্টলি বলছি, আমাকে পুলিশের বিরুদ্ধে কিছু বলেনি। কি বলছেন? ক্যামেরার সামনে প্রায় রোজ তারা কমপ্লেন নিয়ে গেলে বলতেন যে যাদের বিরুদ্ধে কমপ্লেন তাদের সঙ্গেই কথা বলতে, থানার পুলিশ বলেছে। না, আমি বলছি আমাকে কিছু বলেনি। আপনি দেখবেন যে আমি যেদিন সারাদিন ঘুরেছি সন্দেশখালী গ্রামে, আমার সাথে তো যারা আন্দোলন করেছিলেন তারাই ছিল। ওই মাস্টারমশাইয়ের কথা বললাম, টুকাই না পুকাই বলে একটা ছেলে ছিল, আরো অনেকে ছিল যারা আন্দোলনটা করেছিল, প্লাস অনেক মহিলা ছিল। তারা কিন্তু এই কথা আমাকে কেউ বলেনি। তারা মূলত আমার সাথে তাদের কথাই হয়েছে যে এরা এই অত্যাচার করেছে, এই অত্যাচারের প্রতিষেধক হিসাবে আপনারা কি কি করতে পারেন। আমি বলেছিলাম যে আমাকে 20 দিন টাইম দিন, আমাদের দিদি পাঠিয়েছে। দিদি যখন প্রকৃত ঘটনা জানতে পেরেছে, আমরা তো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নই,
যে আমরা সিঙ্গুরের মতো বলবো যে আমরা জেদ ধরে থাকবো, যেটা ন্যায্য আমার দিদি সবসময় তার পাশে থাকেন। অর্থাৎ আপনি যেহেতু একেবারে সিঙ্গুরের সঙ্গে প্যারালাল টানলেন, এই সমান্তরাল উদাহরণে আমায় বলতেই হবে যে সিঙ্গুরে দিনের পর দিন, আপনি তখন স্টার আনন্দ ছিল, আমরা দিনের পর দিন আমাদের অনুষ্ঠান করতে হতো যে 144 ধারা জারি করে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এলাকার আশেপাশে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনকি থানা থেকে চুলের মুঠি ধরে বের করা হচ্ছে। আমি বলছি আজকে যখন পার্থ ভৌমিক দেখেন যে সেই 144 ধারা জারি করে কখনো মীনাক্ষী মুখোপাধ্যায়, কখনো কংগ্রেসের সৌম্য আইচ রায়, কখনো বিজেপি শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারদের আটকানো হচ্ছে, তখন আপনার মনে হয় না যে বাড়াবাড়ি হচ্ছে? কেন বিরোধীরা যাবে? হ্যাঁ, মীনাক্ষীটা আমি নিজে জানি, মীনাক্ষী এলাকায় ঘুরেছে। পরে প্রথম দিন তাদের আটকে দেওয়া হয়েছিল? না, আমি ডেট বলে দিতে পারি আমাদের, আমি বলছি আমরাও তো ঢুকি, আমাদেরও তো ঢুকতে দেওয়া হয়নি। আমি যেদিন গেছি সেদিন মীনাক্ষী গেছে। অর্থাৎ প্রশাসন কিন্তু কোনো রকম মানে তাহলে বলতে হয় প্রশাসন বেছে বেছে বিজেপিকেই আটকেছে, দ্বৈত মনোভাব পোষণ করেনি, আমাদেরও তো ঢুকতে দেয়নি। আমরা তো 144 ধারার মধ্যে ঢুকিনি। যেদিন আমি যেদিন ঢুকেছি অ্যাজ এ মন্ত্রী, সেদিন মীনাক্ষীও ঢুকেছে। ঠিক, কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে অন্য রুট দিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় ঢুকতে হয়েছিল। না, একই লঞ্চে একই জায়গা থেকে গেছে। ও আমার আগে গেছে, আমি ওর পরে গেছি। ও ঠিক আমার আগে গেছে, আমি ওর পরে গেছি। ও টোটোতে করে ঘুরেছে, আমি সব বলছি আপনাকে। কিন্তু যে নদী আপনি ক্রস করেছেন সেই নদী ক্রস করতে দেওয়া হয়নি, তার ধারে আটকে দেওয়া হয়েছিল। ওপারে গেছে, সিপিএম পার্টি অফিসের সামনে ছিল, অনেক মানুষের সাথে কথা বলেছে। আমি বিরোধীরা যদি, বিরোধী নেতা নেত্রীরা দলমত নির্বিশেষে যদি যেতেন, কি অসুবিধা নেই তো। আমি তো আপনাকে বলছি, আপনি ধরুন আমি যে এলাকায় থাকি নৈহাটিতে, আপনি সিপিএম এর যে কোনো নেতাকে জিজ্ঞেস করুন রাজনীতি করতে কোথাও কোনো অসুবিধা হয় কিনা। না, প্রশ্নটা ব্যক্তি পার্থ ভৌমিক বা পার্থ ভৌমিকের এলাকা নিয়ে নয়, সেটা হচ্ছে যে নৈহাটি মডেলটা আপনি যেটা বলছেন, সেই নৈহাটি মডেল গোটা রাজ্য জুড়ে কেন চালু হবে না? না, এটা মমতা ব্যানার্জি চায় তো চালু করতে। দেখুন, কোথাও ইন্ডিভিজুয়ালি কোনো একটা ঘটনা ঘটতে পারে। আমি আপনাকে বলছি, দেখুন দাদা, সায়েন্স সিটির কাছে শুভেন্দু অধিকারীকে আটকার হচ্ছে 70 কিলোমিটার দূরে। না, তখন তো 144 ধারা ছিল। হ্যাঁ, তারপরে কোর্টের তিরস্কারে ব্ল্যাঙ্কেট 144 ধারা উঠে যায়। তারপরে পুলিশ প্রশাসন তারপরেও আটকাতে বাছাই করে এলাকায় 144 ধারা জারি করা হলো। এর উদ্দেশ্য একটাই, বিরোধীদের আটকানো। না, তখন তো আমাদেরও ঢুকতে দেয়নি। আপনি শুভেন্দু অধিকারীর কথাটা বলছেন, তখন তো সুজিত বোসকেও ঢুকতে দেওয়া হয়নি, তখন তো পার্থ ভৌমিককেও ঢুকতে দেওয়া হয়নি। হ্যাঁ, কিন্তু প্রথম দিন তো আপনারা কোথাও 144 যে অবধি যেতে পেরেছিলেন, বিরোধীদের তো সায়েন্স সিটি ক্রস করতে না, আমরা তো ওদিকে যেতেই পারিনি। আপনি খোঁজ নিয়ে দেখুন, আপনাদের টিভিতেই আছে, আপনি খোঁজ নিয়ে দেখুন, যেখানে 144 ধারা নেই আমরা সেই জায়গায় গেছি। আমাদের প্রশাসনের তরফ থেকে ওই একই আলিবাই দেওয়া হয়েছিল, যেটা আপনি যথার্থ সিঙ্গুরের উদাহরণটা টানলেন, যে সিঙ্গুরের সময় যেটা বলা হয়েছিল যে বিরোধীরা গেলে উত্তেজনা ছড়াবে, একই কথা প্রশাসন সিঙ্গুরেও বলেছিল, সন্দেশখালীতেও বলেছিল। না, কিন্তু সিঙ্গুরে শাসক দলকে ঢুকতে দেওয়া হয়েছিল, এখানে শাসক দলকেও ঢুকতে দেওয়া হয়নি, বিরোধী দলকেও ঢুকতে দেওয়া হয়নি, এটা ডিফারেন্স। বেশ।